উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক ২১-এর বাণী। বিএনপি সরকারের এবারে যে নির্বাচন হলো সেই নির্বাচন পরবর্তী বিএনপি সরকারের প্রথম বাজেট এবং এই মুহূর্তে অর্থমন্ত্রী মহোদয় অর্থাৎ আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অর্থমন্ত্রী হিসেবে তিনি প্রথমবারের মতো বাজেট পেশ করছেন। বাজেটের আকারটি আমরা যতটা জেনেছি যে ৯,৩৮,০০০ কোটি টাকার একটা বাজেট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। আমরা এই বাজেট পেশ যেহেতু চলছে আমাদের অতিথি মহোদয়কে আমরা স্বাগত জানাই। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং আমরা আগেই ইনফ্যাক্ট জেনেছি আসলে আজকেই তো বাজেট পেশ হওয়ার আগেই মন্ত্রী পরিষদের একটা বৈঠক হয়েছে, সেখানে এটা একটা প্রিলিমিনারি অ্যাপ্রুভাল হয়েছে, তারপরে সেই বাজেটটা এখন পেশ হচ্ছে। ৯,৩৮,০০০ কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। আমরা যদি এই ফিগার দিয়ে আপনার কাছে যেতে চাই, এই বাজেটটা কেমন বাজেট? হ্যাঁ, বাজেটের তো দুটো দিক আছে, একটা হচ্ছে সংখ্যার দিক আর একটা হচ্ছে এর গুণগত মানের দিক। হ্যাঁ, তো আমি মনে করি যে সংখ্যার দিক থেকে অনেকে হয়তো সমালোচনা করছেন বা প্রশ্ন তুলছে যে এত বড় বাজেট এটা কেমন হলো। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু অন্তর্বর্তী সরকার স্বাভাবিক আকারের বাজেট করেনি, এই কারণে এটাকে বড় মনে হচ্ছে। মানে তাদের যে বাজেট এবং এরপরে যে রিভাইজ বাজেটটা হয়েছে, তো এরপরে কিন্তু কিছু রিভিশন যেহেতু হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অনেক বড় একটা হয়তো পরিবর্তন হচ্ছে। তো এখন অর্থনীতির যে অবস্থা এবং একই সঙ্গে যে এই বাজেটে মূলত ১৩টি খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে, যদিও আমার মনে হচ্ছিল যে ১৩টি না হয়ে ১৩০টা হলে কি খারাপ হতো কিনা, তার কারণ আমাদের সর্বাঙ্গে ব্যথা, এখন তো ওষুধ তো দিতে হবে আমাদের। রাইট। তো সেই কারণেই আমার কাছে মনে হয় যে এই বাজেটের আকার খুব বেশি বড় নয়, মোটামুটি একটা স্বাভাবিক আকারের বাজেট। আর যদি জিডিপির হিসাবে আমরা দেখি তাহলে সেক্ষেত্রে এখনও কিন্তু মানে আগামী অর্থবছরের জিডিপি সেই অনুযায়ী ১৪% নিচে আছে এখনও। তো সুতরাং আমরা কিন্তু চাইলে ১৭-১৮% করতে পারি জিডিপির, তো সেই পর্যন্ত তো আমরা যাইনি। তো এখন আসলে সরকার যেভাবে আমি যদি ইতিবাচকভাবে দেখতে চাই যে সংখ্যার বাজেটটা দিয়েছে, তো সেটি আমি মনে করি যে একটা বড় চ্যালেঞ্জের মুখে হয়তো পড়তে পারে যে এখানে আমরা বাজেট বাস্তবায়ন কিংবা রাজস্ব আহরণ, মূলত বাজেট বাস্তবায়ন করা যাবে। হ্যাঁ, আমরা তো অতীতে দেখেছি যে আমরা ধার করে হলেও সেটা করি বাস্তবায়ন, তার কারণ একটা উন্নয়নশীল অর্থনীতিতে তো এটা মানে প্রায় যেটা দেখা যায় যে এটা ডেফিসিট বাজেট হয়, মানে এটা ঘাটতি বাজেট হয়ে থাকে এবং সেটা কোনো না কোনোভাবে অর্থায়ন করে, সে ব্যাংকের মাধ্যমে হোক বা বিদেশি অর্থায়নে হোক, তো সেটা করে থাকি। কিন্তু রেভিনিউ টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারবো কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন। মানে আমরা আমাদের প্রথম বাজেটটাকে সম্ভবত দেখেছিলাম একমাত্র সারপ্লাস বাজেট। এরপরে আমাদের সবসময় আমাদের তো ডেফিসিট বাজেট হবে, এটাই স্বাভাবিক বিষয়। আপনি যেমনটা বলছিলেন যে উন্নয়নশীল একটি রাষ্ট্রের ক্ষেত্রে এটি স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আপনি বাজেট করছেন, বাজেট মানে সাধারণ মানুষের মধ্যে বাজেট নিয়ে অনেক জিজ্ঞাসা থাকে, হয়তো আমি সেই প্রশ্নটা হয়তো আপনার কাছে একটু করব যে এই বাজেট নিয়ে আমাদের যে বিভিন্ন রকমের ভাবনা থাকে, বাজেট মানে মনে করছি যে জিনিসের দাম বাড়বে, দাম কমবে, এই যেন একটা হিসাব। আসলে বাজেট তো আমরা পরিবারের জন্য নিয়মিত করি, রাষ্ট্র তার একটা এক্সটেনশন বা একটু বড় পরিসরে ভাবনা, তাই নয় কি? হ্যাঁ, না, রাষ্ট্রের যে বাজেট সেটা একটা ভিন্ন রকমের, জাস্ট এটা অপোজিট হয়। মানে পরিবারের বাজেট হচ্ছে যে তারা আয় বুঝে ব্যয় করে, আর রাষ্ট্র হচ্ছে ব্যয় বুঝে আয় করে। রাইট। তো সেভাবে করে এবং ঘাটতি করে কিছুটা, যে অর্থায়নের ব্যবস্থা করে। তো এইটাই হচ্ছে আমাদের মূল কথা। এবং এর মধ্যে রাষ্ট্রের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে রাষ্ট্রের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন, গণকর্মচারী, তাদের কিছু খরচ আছে, পরিচালন ব্যয়, এবং এর পাশাপাশি উন্নয়ন ব্যয়। উন্নয়ন ব্যয়ের মধ্যে কিছু আছে রাজস্ব ভিত্তিক উন্নয়ন ব্যয়, আর একটা আছে হচ্ছে যে সরাসরি বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেটা যেটার আকারে আমরা দেখলাম যে ৩ লাখ কোটি টাকা। এবং এর পাশাপাশি এই যে আমাদের যে রেগুলার যে বাজেট, রিকারেন্ট বাজেট, তো সেখান থেকে আরও কিছু আমাদের অর্থায়ন হচ্ছে উন্নয়ন বাজেটে। তো এটি আর পরিচালন ব্যয়ের মধ্যে এই যে কর্মকর্তা কর্মচারীদের যে বেতন, সেটা তো সবচেয়ে বড় অংশ। এবং এর মধ্যে আবার এটা লুকিয়ে আছে বলা যায় যে এই যে পে স্কেল, সেটার একটা আংশিক বাস্তবায়ন হবে, তো সেটার অর্থ আছে। যেমন একটা আলোচনা চলছিল যে হয়তো পে স্কেলকে কেন্দ্র করে বাজেটে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়তো রাখা হবে, কিন্তু সেটা আমরা যতটা জেনেছি এখনো পর্যন্ত যে বাজেটে আলাদা করে আসলে পে স্কেল বাস্তবায়নের জন্য কোনো ফান্ড বা কোনো কিছু রাখা হয়নি। না, ওইটার একটা নিয়ম আছে, আমাদের প্রত্যেকটা বাজেটের মধ্যে একটা ইকোনমিক কোড থাকে এবং সেই কোড অনুযায়ী কতটুকু আসলে অর্থ দিতে হবে সেটা বলা থাকে। হ্যাঁ, তো এর বাইরে আসলে যাওয়ার কোনো উপায় নেই। তো সেই হিসেবে গ্রামাটিক্যালি গভর্নমেন্ট কারেক্ট, কিন্তু তারপরে যেহেতু জনগণের করের অর্থেই বাস্তবায়ন হবে এটা, এবং এই যে গণকর্মচারীদের বেতন দেওয়া হবে, তো এই কারণে এই একটা সংখ্যা হয়তো দিতে পারলে এটা ট্রান্সপারেন্সির দিক থেকে ভালো থাকতো। গ্রামাটিক্যালি আমার মনে হয় যে বাজেট ঠিকই আছে। তো এইটা একটা দিক। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আমাদের যে বর্তমান প্রেক্ষাপট, বিশেষ করে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির পুনর্গঠন, হ্যাঁ, এখানে যে ট্রানজিশন, কোয়ালিটেটিভ চেঞ্জ, তো সেই বিষয়গুলো আমরা বলি সবসময়। এবং আমাদের এই সরকারের কাছ থেকে তো অনেক প্রত্যাশা, এবং এই জনপ্রত্যাশার চাপ, জনসমর্থনের যে একটা চাপ, এবং এর পাশাপাশি যে সরকারের যে নির্বাচনী ইশতেহার,
তো সেটা আবার ট্রান্সলেট করতে গিয়ে 5 বছর মেয়াদি কিন্তু একটা মহাকৌশল প্রণীত হয়েছে। ওই কৌশলের যে কারিগরি কমিটি, উচ্চ পর্যায়ের কমিটি, সেটার মধ্যে আমি ছিলাম। আমি নিজে দেখেছি যে এটা ভালো একটা কৌশল হয়েছে এবং সেই কৌশলের যে প্রথম বছর, সেই বছরের যে পুরো অর্থ ব্যবস্থা, সেটি কিন্তু এবারকার বাজেট। তার মানে ওই কৌশলপত্রের মধ্যে যেটা আছে, সে তার যে মেইন যে সমস্ত ইন্ডিকেটরগুলো আছে প্লাস আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টো, তো সেগুলো মিলে আমি মনে করি যে জনপ্রত্যাশার কথাও মাথায় রেখে তারপর বিনিয়োগ বাড়ানো, প্রবৃদ্ধি বাড়ানো, কর্মসংস্থান বাড়ানো, দারিদ্র্য কমানো, তো এই বিষয়গুলোই মূল আসলে চালিকা শক্তি এই বাজেটের। তো সেই অর্থে আমি মনে করি যে আকারের কথাটা আপনি যেটা বললেন এটা কেমন, তো সংখ্যার দিক থেকে আমি মনে করি না যে এটা খুব বেশি বড় সংখ্যার একটা বাজেট হয়েছে এবং এখনও সুযোগ আছে আমাদের যদি ভালো কর্মসূচি আসে, যদি আমরা মেগা প্রকল্প নেই, তাহলে সেই ক্ষেত্রে বাজেটের আকার যদি কিছুটা বেড়েও যায় পরে, সেটা কোনো অসুবিধা খুব একটা নাই। আমরা একটা ছোট বিরতিতে যাব, তারপরে আলোচনা আমাদের চলবে। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজের উত্তরণের বাজেট, সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, খানিক বাদে সঙ্গেই থাকুন। উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। বাজেট নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন উত্তরণের বাজেট, সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী। আমরা ডক্টর মাহফুজ কবির আমাদের সঙ্গে রয়েছেন, অর্থনীতিবিদ, তার সাথে আলোচনা করছিলাম। আবার একটু আলোচনায় যুক্ত হই। স্যার, আমরা ইতিমধ্যেই কিন্তু পে স্কেল নিয়ে আসলে আলোচনা করে ফেলেছি বা শুরু করে ফেলেছি। পে স্কেলের সঙ্গে তো বাস্তবায়নের একটা বিষয় থাকবে এবং ধাপে ধাপে সেটি বাস্তবায়নের কথা বলা আছে। আমরা এর আগে যতটা আলোচনা শুনেছি, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বেসরকারি খাতগুলোতেও যারা কাজ করেন তাদেরকেও এখানে কিভাবে অ্যাকোমোডেট করা যায় বা তাদেরও আসলে আয়টা বাড়ানো যায়, সে নিয়ে আমরা আলোচনা শুনেছি। আসলে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বাড়তি বেতনের বাস্তবায়ন, তার সঙ্গে প্রাইভেট সেক্টরের যে একটা চাপ পড়ে যাওয়া, মূলত ইনফ্লেশনের কথা যদি বলি, সব কিছু মিলে অর্থনীতির যে চাপটা, সেটা কি এককভাবে সামলানো যাবে? এটা আসলে কঠিন হবে, কিন্তু এটা সম্ভব। তার কারণ যে কোনো ধরনের সরকারি ব্যয়ের ক্ষেত্রে তখন যদি সোশ্যাল অ্যাসপেক্টও মাথায় রাখা যায় যে না, ঠিক আছে, বৃহত্তর জনগোষ্ঠী বা সার্বিকভাবে সমাজের সবার যাতে উপকারে আসে এরকম কোনো কিছু করা যায় কিনা। তো যেহেতু এটা একটা বড় রকমের উল্লম্ঘন ঘটবে আর কি এই সরকারি ব্যয়ের ক্ষেত্রে, মানে বিশেষ করে যে কর্মকর্তা কর্মচারীদের যে অতিরিক্ত যে বেতন, যেটা আসলে নতুন যে আমরা যেমন একটা সংখ্যা শুনেছি যে 35,000 কোটি টাকার একটা ফেজ, এই ফেজটাতে ওরকম কিছু আছে, তবে পার্টলি এটা ইমপ্লিমেন্টেড হবে। তো এটা জনগণের করের অর্থ থেকেই তো হবে, তাই না? তো সুতরাং এটা সবাই চায় যে এর যে ফলাফল বা এর যে পুরো মানে প্রভাব, সেটা আসলে সমাজের উপরে পড়ুক, মানে বিশেষ করে ইতিবাচক প্রভাব, যে সরকার বেসরকারি খাতের জন্য চিন্তা করেন। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো যে আসলে এই সরকারি খাতে কর্মীর সংখ্যা কত? 2 মিলিয়ন, হ্যাঁ, এবং বাকি যে 60-62 মিলিয়ন, সেটা কিন্তু বিশাল সংখ্যা, যেটা প্রাইভেট সেক্টরে আছে। তো প্রাইভেট সেক্টরের জন্য রেগুলেশনের একটা কাজ করতে পারে সরকার, যে ঠিক আছে, বেসরকারি খাত তাদের বেতন কাঠামোগুলোকে একটু ঠিক করুক, এবং যারা ঠিক করবে, যারা ভালো বেতন দেবে, যে কমপ্লায়েন্ট আর কি, যে তো সেই জায়গাতে তখন কিছু কর সুবিধা বা কোনো নীতি সহায়তা দিবে সরকার। এইভাবে করতে পারলে তখন কিন্তু এই কোম্পানিগুলো, প্রাইভেট সেক্টর তখন এনকারেজড হবে, বিশেষ করে তাদের যে ভ্যাট, তাদের যে অন্য যে কর্পোরেট ইনকাম ট্যাক্স, তো ওই জায়গাতে সরকারের কিছুটা হয়তো প্রণোদনা থাকবে, মানে কিছুটা কম করলো। এটা হতে পারে ভালো, যারা যে সমস্ত কোম্পানি যারা একটু বেশি মানে এই পে স্কেল বাস্তবায়নের সাথে সাথে নিজেদের কর্মীদের বেতন বাড়াবে। আপনি যেটা ভালো আইডিয়া দিয়েছেন স্যার, যে কর্পোরেট ট্যাক্সের যে স্ল্যাবগুলো থাকে, আমরা সেখানে দেখেছি যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট থাকে আলাদা আলাদা করে, যে হয়তো আমাদের শেয়ার ইস্যু করতে হবে কিংবা তাদের ব্যাংকিং চ্যানেলে ট্রানজাকশন করতে, এরকম যে কন্ডিশনগুলো দেওয়া থাকে, সেই কন্ডিশনের সাথে এটাও যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে ভালো। এটা করলে সবচেয়ে ভালো। তার কারণ সার্বিকভাবে আমরা যত কিছুই করি না কেন, ব্যবসায়ী করি আর সরকারের ব্যয় পরিচালনা করি, উদ্দেশ্য তো জনকল্যাণ, তাই না? তো সুতরাং ওই জায়গাতে আমরা যদি এই বেতন ভাতার মাধ্যমে তাদেরকে যদি কিছুটা সহায়তা করতে পারি, আমি মনে করি যেটা সবাই সাধুবাদ দেবে। সুতরাং সেইভাবে করে যদি আমরা একটা ইন্টিগ্রেটেড একটা স্ট্রাকচার তৈরি করি, যেটা একটা ওয়েলফেয়ার এনহান্সিং, তো সেটাই সবচেয়ে ভালো আমাদের জন্য। ওকে, আমরা আমাদের আলোচনা চলতে থাকবে, আসলে আমরা সেই আলোচনা চালিয়ে যাব। তবে আমার মনে হয় যে আমরা একটা ছোট একটা বিরতিতে যাচ্ছি, তারপরে আবারও ফিরবো আমরা আলোচনা। দর্শক, আপনারা আছেন এটিএন নিউজে, দেখছেন উত্তরণের বাজেট, সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী। আমরা একটা বিরতিতে যাচ্ছি, আসলে বিরতিতে ফিরে এসে আবারও আলোচনা আমরা যুক্ত হবো, আমাদের সঙ্গেই থাকুন। উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী।